এই মুহূর্তে সরাসরি দিল্লি থেকে যুক্ত হয়েছেন দেশের প্রখ্যাত বরিষ্ঠ সাংবাদিক জয়ন্ত ঘোষাল। জয়ন্ত বাবু, আপনাকে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে অনেক অনেক স্বাগত। সুপ্রভাত। সুপ্রভাত। অপারেশন সিঁদুর সফল এবং পেহেলগাঁও জঙ্গি হামলার মোক্ষম জবাব পাকিস্তানকে ভারত দিল। আপনার প্রতিক্রিয়া কি বলবেন? আমার মনে হয় যে এটা একটা সমুচিত জবাব, এবং পাকিস্তান যেভাবে একটা জঘন্য পদ্ধতিতে সাধারণ মানুষ, পর্যটক তাদের উপর আঘাত এনেছে, ধর্মের ভিত্তিতে আক্রমণ এনেছে, ভারতের রাজনীতিতে তার একটা নেতিবাচক সাম্প্রদায়িক একটা প্রভাব ফেলার একটা জঘন্য উদ্দেশ্য সাধনের চেষ্টা করেছে, সেখানে নরেন্দ্র মোদী, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, এই যে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, তারা গত কয়েকদিন ধরে যে দফায় দফায় বৈঠক, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল প্রধানমন্ত্রীর সঙ্গে গতকালও বৈঠক করেছেন, পরপর দুবার বৈঠক করেছেন, তখনই আমাদের মনে হচ্ছিল যে একটা কিছু হতে যাচ্ছে। কিন্তু এই যে পাকিস্তানকে কড়া হাতে দমন করার জন্য এই পদ্ধতিটা নেওয়া হয়েছে, এটাতে কিন্তু একদিক থেকে কূটনৈতিক প্রত্যাঘাত হয়েছে। তার কারণ পৃথিবীর সমস্ত দেশ, কার্যত যতগুলো আমি দেখছিলাম, সবাই কিন্তু ভারতকে আজকে এই সার্জিক্যাল স্ট্রাইকের জন্য সমর্থন করেছে। এবং এবারে যেটা সব থেকে বড় বৈশিষ্ট্য, যেটা বালাকোটের সঙ্গে একটা তফাৎ, সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র পিওকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নয়, এটা কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার, শুধু লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা নয়, এটা কিন্তু অনেকটা আরো বিস্তৃত একটা জোন, সেটাকে মধ্যে কিন্তু সেই টার্গেটটা করা হয়েছে। তার ফলে পাঞ্জাবের যে পাকিস্তানের যে পাঞ্জাব এলাকা, তার মধ্যেও কিন্তু সেই আক্রমণের প্রত্যাঘাতের চিহ্ন থেকে গেছে। রাজস্থানের সীমান্তেও কিন্তু সেই একইভাবে অ্যালার্ট করে দিয়ে সেখানকার যে বর্ডার, পাকিস্তানের যে বর্ডার, সেখানেও যে জঙ্গির সমস্ত তৎপরতা, সুতরাং একটা একটা করে জঙ্গি ঘাঁটিকে চিহ্নিত করে নীরবে নিস্তব্ধ ভাবে একটা প্রক্রিয়া চালু করা হয়েছে। কাজটা সোজা নয়, তার কারণ গোটা দেশ জুড়ে এমন একটা পাকিস্তান বিরোধী আবেগ অনুভূতি কাজ করছিল এবং একটা প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছিল নরেন্দ্র মোদীর উপর যে এক্ষুনি কিছু একটা করতে হবে। সেইটা কিন্তু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে, এমনকি আজকেও বিক্রম মিশ্রিও বলেছেন যে এইটা কিন্তু এখানে শেষ নয়, এটা একটা প্রক্রিয়া শুরু হয়েছে। সেই কারণে সংবাদ বৈঠকে প্রশ্নোত্তর পর্বটা আমরা নিচ্ছি না, আমরা আরো আপডেট দেব। তার ফলে আরেকটা সম্ভাবনা দেখা দিয়েছে যে এইটা যেটা হলো, এটা কিন্তু বিগিনিং অফ দ্য বিগিনিং, এটা কিন্তু এমন নয় যে এখানে শেষ হয়ে গেল। পাকিস্তানের প্রতিক্রিয়াটা দেখার জন্য একটু অপেক্ষা করা হচ্ছে। পাকিস্তান এটার প্রত্যাঘাত করার মতো, পাল্টা প্রত্যাঘাত করার মতো পরিস্থিতিতে নেই। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত, পাকিস্তান তার বাজেটটা পর্যন্ত করতে পারে না, এমন একটা অবস্থা। সুতরাং এখানে কিন্তু আমি মনে করি যে একটা খুব সঠিক সময় সঠিক কাজটা করা হয়েছে। এবং এই জিনিসটা তিনটে যে সেনাবাহিনী, অর্থাৎ স্থলবাহিনী, নৌবাহিনী, বায়ুসেনা, তিনটের মধ্যে সমন্বয় সাধন করে করা হয়েছে। এবং সেনা যে ছাউনি, সেই সেনা ছাউনিতে আক্রমণ না করে জঙ্গি ঘাঁটি থেকে আক্রমণ করা, এবং লাস্কারে তৈবা এবং জয়সে মোহাম্মদের যে হেডকোয়ার্টার, সেগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। ফুটেজ এসেছে, বিরাট বিরাট স্ট্রাকচার গুলো কিরকম ভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটা কিন্তু খুব সহজ অপারেশন নয়। সেদিক থেকে দেখতে গেলে আমি বলবো যে এটা নরেন্দ্র মোদী সরকারের, নরেন্দ্র মোদীর এটা একটা মস্ত বড় সাফল্য, যেভাবে এই পরিস্থিতিটাকে মোকাবিলা করা হলো। অপারেশন সিঁদুর অত্যন্ত সফল একটা অপারেশন। জয়ন্তবাবু, আপনি নিশ্চয়ই ভারতীয় সেনাবাহিনীর প্রেস ব্রিফিং আপনি দেখেছেন, শুনেছেন। শুরুতে দেখা যাচ্ছিল যে ভারতে অতীতে যে জঙ্গি হামলাগুলো হয়েছিল সেগুলো তুলে ধরা হচ্ছিল, এবং তাহলে কি এটা বোঝানো হলো যে এই অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে যে অনেক সহ্য করা হয়েছে, অনেক বরদাস্ত করা হয়েছে এবং জবাব দেওয়া হয়েছে যদিও অতীতে ভারতের তরফ থেকে পাকিস্তানকে, কিন্তু তারপরেও যখন পাকিস্তান শিক্ষা নেয়নি, এবার এই অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে যেটা আপনিও বললেন যে এখানেই কিন্তু শেষ নয়, তাহলে কি এবার কড়া হাতে একেবারে মোক্ষম থেকে মোক্ষমতম জবাব পাকিস্তানকে দেওয়ার জন্য প্রস্তুত ভারত? এখানে এটা অনেকটা নির্ভর করছে পাকিস্তানের উপরেও। তার কারণটা হচ্ছে ভারত মনে করে ভারত অনেক রেসপন্সিবল রাষ্ট্র পাকিস্তানের থেকে। পাকিস্তান কিন্তু যেটা আমরা বলি যে একটা রক স্টেট, পাকিস্তান কিন্তু একটা উন্মাদের মতো একটা পরমাণু বোতাম টিকে দেওয়া, সেটা কিন্তু কোনো কাজের কথা নয়। পাকিস্তানের পক্ষে সবই সম্ভব, কিন্তু ভারত অনেক বেশি রেসপন্সিবল রাষ্ট্র, এবং ভারত এত বড় রাষ্ট্র, 140 কোটি মানুষের রাষ্ট্র,
এবং সেখানে কিন্তু দুটো পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধ কখনো প্রত্যাশিত সমাধান নয়, এটা কিন্তু নরেন্দ্র মোদীও মনে করেন। সুতরাং নরেন্দ্র মোদী আজকেও কিন্তু বিক্রম মিস্ত্রি যখন সাংবাদিক বৈঠক করছিলেন তখন বারবার একটা জিনিস বলেছেন যে এটা কিন্তু অ্যাকশন নয়, এটা কিন্তু রিয়াকশন। অর্থাৎ ভারত যুদ্ধটা করতে চাইছে না, কিন্তু ভারতকে বাধ্য করা হচ্ছে। আজকে গোটা দুনিয়ার কাছে সেইটাই কিন্তু ভারত প্রতিষ্ঠা করছে যে আমরা যুদ্ধ চাই না, কিন্তু পাকিস্তান যেভাবে যে পদ্ধতিতে গোটা জিনিসের, যখন পর্যটন শিল্প কাশ্মীর উন্নতি হচ্ছে, কাশ্মীরের মানুষ যেতে শুরু করেছে, সেই রকম একটা সময় এইরকম ভাবে আক্রমণ হানা, এবং সেখানে যদি জবাব না দেওয়া হতো তাহলে তো পাকিস্তান আরো রক্তের স্বাদ পেয়ে যেত। সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে ভারত চাইছে না যুদ্ধটা করতে, কিন্তু পাকিস্তান তার অ্যাটিটিউডে যদি পরিবর্তন না হয়, তো এত বছরে 47 সালের পর থেকে 4টে যুদ্ধ হয়েছে এবং অতীতের যে রেফারেন্স দেওয়া হয়েছে সেগুলো খুব সতর্ক দেওয়া হয়েছে। এবং আমার এখনো মনে আছে কার্গিল যুদ্ধের সময় আমি নিজে কার্গিলে গেছিলাম এবং আমি নিজে দেখেছিলাম যে লাইন অফ কন্ট্রোলটাকে অতিক্রম না করে কি করে আঘাত হানা যায় সেটাই কিন্তু প্রথম থেকে ভাবা হয়েছিল। আমার এখনো মনে আছে আডবাণী এবং জর্জ ফার্নান্ডেজ প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তখন চাপ দিচ্ছে, ওদিকে যশবন্ত সিং বিদেশ মন্ত্রী, তার উপর আবার বিদেশের চাপ রয়েছে। কারণ এখন আমার মনে আছে যে ট্যালবট তিনি তখন বিদেশের আমেরিকার উপ সচিব ছিলেন এবং স্টপ ট্যালবট তিনি বারবার চলে আসছেন এবং যুদ্ধ করতে বারণ করছেন। সুতরাং এমন একটা বুদ্ধি করা হলো যে প্রথমে কার্গিলে ফার্স্ট যেটা হয়েছিল, এবং তখন বলা হয়েছিল যে সারফেস টু সারফেস মিসাইল, যেটা রুশ ক্ষেপণাস্ত্র একটা, যেটা ব্যবহার করা হবে, যেটা লাইন অফ কন্ট্রোল ক্রস না করে এদিক থেকে ছোড়া হবে, ওখানে গিয়ে মানে সেটা মানে জঙ্গি এটা করা হবে। এবং এটাকেই বলা হয় মানে প্রতিরক্ষার ভাষায় হট পারস্যুট। এবং এবারও যেটা হলো সেটাও কিন্তু হট পারস্যুট, অর্থাৎ সেনাবাহিনী পিওকের মধ্যে ঢুকে গিয়ে ফিজিক্যালি কিন্তু ভাঙছে না জিনিসটা, ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে ভারতীয় টেরিটরি থেকে ভেতরে ঢুকে যাচ্ছে অস্ত্র এবং আধুনিক প্রযুক্তি, এটাই তো হট পারস্যুট। এবং এইটাকে সফলভাবে করা, তার কারণটা এটা তো দূর থেকে করা হচ্ছে, এটা অনেকটা সেই সিনেমাতে সাধারণত দেখায়, বাস্তবে করতে যাওয়াটা তো সোজা কাজ নয়। তো এই জিনিসটা এবং কোথায় কোথায় ট্রেনিং হতো, এই তথ্যগুলো যে ওদের কাছে ছিল না তা না, ইন্টেলিজেন্সের কাছে আমি অনেকদিন থেকে শুনছি যে পুঞ্চ এবং রাজৌরির বর্ডারে, কিন্তু প্রশ্ন উঠতে পারে যে তাহলে করেনি কেন? করেনি তার কারণ হচ্ছে যে একটা আমাদের দিক থেকেও কিন্তু পাকিস্তানকে যথেষ্ট পরিসর দেওয়া হয়েছিল। এবং আমার মনে আছে জেনারেল বাজওয়া যখন পাকিস্তানের সেনাপ্রধান ছিলেন, তিনি আমেরিকায় গেলেন, আমেরিকা তাকে বললো যে আলোচনায় বসো, IMF এর ঋণ পাকিস্তানের দরকার, এবং আমেরিকা বলছে IMF এর ঋণ তখনই পাবে যদি তুমি যুদ্ধের পথ থেকে, সন্ত্রাসের পথ থেকে সরে এসে শান্তির পথে এসো। কিন্তু ভবি ভোলার নয়, পাকিস্তান যদি তার নিজের স্বার্থে, নিজের মানুষের স্বার্থে আজকে যদি ভারত বিরোধিতার তাসটাকে ব্যবহার না করে তারা যদি দেশের অভ্যন্তরীণ আর্থিক উন্নতিতে করতো, তাহলে কিন্তু অনেক ভালো হতো। কদিন আগেই তো সার্কের যে বৈঠক হলো সেটাতে তো আমরা গেছিলাম, ভারতের বিদেশ সচিব তো গেছিল, এমন তো না যে বয়কট করেছিল, পাকিস্তানে যায়নি। সুতরাং গেছিল, কিন্তু বলেছিল দ্বিপাক্ষিক আলোচনা হবে না, বহুপাক্ষিক আলোচনা হবে, কিন্তু বহুপাক্ষিক প্ল্যাটফর্মটাকেও কিন্তু আমরা মানে ধ্বংস করে দিতে চাইনি। সুতরাং এটা নির্ভর করছে পাকিস্তানের উপরে। পাকিস্তান এরপর যদি সবক না শেখে তাহলে আরো বড় ধরনের পরিস্থিতির মুখোমুখি পাকিস্তানকে হতে হবে। এখন দেখা যাক এটাতে কিভাবে আগামী দিনে এই কূটনীতি এবং সমরনীতি, এই যৌথ সাঁড়াশি আক্রমণ কিভাবে এগোয়। জয়ন্তবাবু, আপনি যেটা এই মাত্র বললেন যে কূটনীতি এবং সমরনীতি, তো এখন দিল্লিতে গতিবিধি কি ভারত সরকারের তরফ থেকে? আমরা জানি যে সম্ভবত আপনিও জানেন যে ক্যাবিনেট বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং তো এখন আপনার কি মনে হয়, আপনার অভিজ্ঞতা কি বলছে যে দিল্লির গতিবিধি কি হতে পারে বা কি ধরনের আলোচনা বা কি হতে পারে এই ক্যাবিনেট বৈঠকে? না, আমার যেটা মনে হচ্ছে যে এখন একটা স্টক টেকিং হবে। তার কারণটা হচ্ছে যে ক্যাবিনেটে সকলে তো পুরো জিনিসটা জানে না, এখন সাংবাদিক বৈঠক করে প্রাথমিকভাবে মানুষকে জানানো হলো, এবারে ক্যাবিনেট বৈঠক করে এটাকে একটা মানে শিলমোহর লাগানো হবে ক্যাবিনেটে, ক্যাবিনেট মন্ত্রীদের জানানো হবে। তারপরে আমার ধারণা মোহন ভাগবত যে দেখা করতে গেছিলেন নরেন্দ্র মোদীর কাছে, RSS বা সংঘ পরিবারেরও তারা কি চাইছে না চাইছে, রাজনৈতিক প্ল্যাটফর্মেও সেগুলোকে কনফিডেন্সে রাখা হয়েছে। এবং আমি জানি না রাহুল গান্ধীও যখন গেছিলেন CBI প্রধানের মেয়াদ বাড়ানোর ব্যাপারে, তখনও কনফিডেন্সে মানে অপোজিশন পার্টিও মানে অপারেশনাল ডিটেলসটা কখনো কোনো সরকার জানায় না, কিন্তু
নীতিগতভাবে আমরা যে পাকিস্তানকে মোকাবিলা করতে চলেছি তার সংকেত কিন্তু প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বক্তৃতাতেই বলেছেন। সুতরাং আমার মনে হয় যে কোথাও একটা কান্ট্রিকেও কনফিডেন্সে রাখতে হয় এবং জনগণেশের যে দাবি যে একটা সমুচিত শিক্ষা দাও, সেটাকেও তো সেই অ্যাপেটাইট অফ দ্য নেশন সেটাকেও তো নরেন্দ্র মোদীকে পূর্ণ করতে হলো এবং সেটা করেছে। এখন এটা একটা মানে দড়ির ওপর দিয়ে হাঁটা। আমরা সন্ত্রাস চাই না, আমরা হিংসা চাই না। যুদ্ধ হলে অর্থনীতি শুধু পাকিস্তানের কেন, আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে না? সুতরাং যুদ্ধ তো কোনো সমাধান হতে পারে না, স্থায়ী সমাধান হতে পারে না। সুতরাং আমার যেটা মনে হচ্ছে যে কূটনীতি আর সমরনীতির মধ্যে একটা ওই ওয়ান স্টেপ, লেনিনের কথা না, ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপস ব্যাকওয়ার্ড, একটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড করেছে। এইবারে একটু চুপ করে দেখতে হবে যেটা কি প্রতিক্রিয়া হয়, আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি হয়, পাকিস্তান কিভাবে রিয়াক্ট করে। সুতরাং এটা সঙ্গে সঙ্গে কালকেই এটা আরো যুদ্ধতে চলে যাবে সেটা নয়, কিন্তু একটা হলো এবং এটা করে রিয়াকশন দেখা হবে। এখন একটু পিছিয়ে গিয়ে টু স্টেপস ব্যাকওয়ার্ড, এটা সিজফায়ারের দিকেও যেতে পারে। যদি সংঘর্ষ বিরতির দিকে যায় তাহলে ভালো, কিন্তু যদি না হয় তাহলে আরো বড় ধরনের, যেটা আজকে যেরকম আগে যেটা ছিল এলওসি, এখন এটা আইবি মানে ইন্টারন্যাশনাল বর্ডারে চলে এলো। সুতরাং কিন্তু এখানে একটা বিপদ আছে, সেই বিপদটা একটা বড় চ্যালেঞ্জ, ভারত সেটা চায় না। যে আসলে যুদ্ধ শাস্ত্র বলে যে কোনো যুদ্ধই নিয়ন্ত্রিত যুদ্ধ হয় না, মানে একটা কন্ট্রোলড ওয়ার, মানে আমি যুদ্ধও করব অথচ সেটা নিয়ন্ত্রণে থাকবে, একটা স্ক্রিপ্ট ফলো করে সিনেমার যুদ্ধ হয়। কিন্তু স্ক্রিপ্ট ফলো করে তার কারণে একটা কনসিকুয়েন্স, একটা ইভেন্ট হ্যাজ ইটস ওন মোমেন্টাম। তো একটা ইভেন্ট হলে তার মোমেন্টাম নিজে থেকে স্বরচিত একটা মোমেন্টাম তৈরি হয়, সেই মোমেন্টামে আর একটা আক্রমণ হয়। তো সেই কারণে আমার মনে হয় খুব সাবধানে পা ফেলে এগোতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই যুদ্ধ এবং কূটনীতির মধ্যে একটা সমন্বয় রক্ষা করে। জয়ন্তবাবু, অনেক অনেক ধন্যবাদ। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের সাথে আপনি কথা বললেন, সময় দিলেন, অনেক অনেক ধন্যবাদ জয়ন্তবাবু।